আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ এবং প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভ দিয়েছি বা কথা বলছি, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন বা এখন কথা বলার মাধ্যমে অনেকেই এই বিষয়গুলো জানবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরা আজকের এই মাহফিলে বাধা দিল কারা বা কেনই বা আমি আসতে পারি নাই, ফ্লাইটের টিকিট কাটার পরেও কেন সাতক্ষীরার মাহফিলে আমি অ্যাটেন্ড করতে পারিনি, সেই বিষয় নিয়ে আজকের এই লাইভ। তো গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো, যেগুলো আশা করি আপনাদের মনে যে অনেক কোশ্চেন আছে সেইগুলো আপনাদের সেগুলো অ্যান্সার আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই লাইভটি যদি আপনারা দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আশা করি আপনারা বুঝবেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা এই লাইভটি আপনারা শেয়ার করবেন। যারা সাতক্ষীরার আমার অনেক শুভাকাঙ্ক্ষীগণ আছেন তারাও শেয়ার করবেন এবং যারা বাহিরে আছেন তারাও শেয়ার করবেন ইনশাল্লাহ। আশা করি অনেকেই এই বিষয়গুলো স্পষ্ট হবে যে সাতক্ষীরা আজকের মাহফিলও কেন যায়নি। এখন আসছি আমরা মূল কথায়, যে সাতক্ষীরার বয়কট সাতক্ষীরা লেখার একটা গুঞ্জন একসময় উঠেছিল, যে লেখাটা আজকেও দিয়েছিলাম এবং এটা ভিতরে মানুষ কত কষ্ট পেলে পরে দেয়। তবে আমার কথা হচ্ছে সারা বাংলাদেশের কোনো জেলা বাদ যাবে না, কোনো জেলায় বয়কট হবে না। এই বিষয় নিয়ে ফার্স্ট টাইম আমি কথা বলেছিলাম অনেক আগেই। এবার কথা হচ্ছে যে সাতক্ষীরা বেশ কিছুদিন আগে যে আব্দুল কাইয়ুম মেহেদী সাহেবের সাথে যে ঘটনা ঘটলো, এই ঘটনা শুধুমাত্র জাস্ট এই ঘটনার কারণে আমি বলে প্রোগ্রামে বাধা দিল বা ওনাকে হেনস্থ করলো বা মারধর করলো, যার কারণে আমি আমার কথা এটা না, কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত প্রোগ্রামে কোনো ঝামেলা হলো কিনা এটা প্রাথমিকভাবে দেখতে হবে। এখন প্রথম যে কথা সেটা হচ্ছে যে আমি এই বছরের শুরুতেই সাতক্ষীরা তালা থানাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেদিকে আরো প্রোগ্রাম ছিল পাইকগাছা, খুলনার কিছু বেশ একবার লাস্ট সাতক্ষীরাই বলা যেতে পারে। তো সেখানে যখন আমি গেলাম, যাওয়ার পর কি হলো, আমার গাড়ি তারা ভাঙচুর করলো এবং আমার আইফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা। দেখেন, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে আমি বলতেছি না যে সবাই একরকম, বাকি সাতক্ষীরা বিভিন্ন প্রোগ্রামে আমার সাথে যথেষ্ট আন্তরিক ছিল, ভালো ছিল। যার কারণে আমি প্রায় সময় বলি যে কিছু মানুষের জন্য পুরো গোষ্ঠীকে দোষ দেওয়া যায় না। যেমন একটা গ্রামের 5 জন দোষ করেছে, তার মানে 500 লোককে আপনি দোষী বলতে পারেন না। একটা জেলার 10 জন দোষ করেছে, তার মানে আপনি 10,000 লোককে দোষী বলতে পারেন না। এটা আমি 100%। তবে একটা কথা হচ্ছে যে যখন একটা জায়গায় বেশিরভাগ মানুষের সাথে ঝামেলা হয়, যেমন আমি এই বিষয়টা খোলাসা করতে যাচ্ছি যে এই সাতক্ষীরা প্রোগ্রামে শুধু আব্দুল কাইয়ুম মেহেদী সাহেব নয়, আব্দুল কাইয়ুম মেহেদী সাহেব ব্যাপার তো ভিন্ন। আমি আমার কথা বলি, আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাচ্ছি যে আমি এই সাতক্ষীরা আজকে প্রায় 4 বছর ধরে, প্রায় 4-5 বছর ধরে প্রোগ্রাম করছি। এই সাতক্ষীরাকে এত বেশি ভালোবাসতাম আমি, যেটা কল্পনার বাইরে। বাংলাদেশে যদি হাতে কোনো 10টা জেলাকে আমি ভালোবাসতাম, এর মধ্যে একটা হলো সাতক্ষীরা। এই সাতক্ষীরাকে কেন ভালোবাসতাম জানেন? কারণ এই জেলাটা ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি। আমি এটা মনে করি যে জামাত ইসলাম বলেন অথবা ইসলামী আন্দোলনই বলেন, বাংলাদেশে এই সাতক্ষীরাতে প্রোগ্রাম করতাম, এত দূরে আসতাম, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যে এই সাতক্ষীরার মানুষ ইসলামের জন্য তারা জীবন দেয়, ইসলামের জন্য তারা পাগলপাড়া। এবং জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের কর্মী সেখানে এত বেশি, আমার মনে হয় না যে জামাত ইসলামী বা ইসলামী আন্দোলনের লোক সাতক্ষীরার মতো বেশি অন্য কোনো জেলাতে আছে কিনা আমি জানি না। সাতক্ষীরা, চট্টগ্রাম, বেশ কিছু, মানে যদি হাতে কোনো 10টা জেলার ভিতরে জামাত ইসলামের সবচেয়ে বেশি কর্মী থাকে অথবা ইসলামী আন্দোলন কর্মী থাকে, আমি মনে করি সাতক্ষীরাতে আছে। তবে আমার একটা কথা মনে হচ্ছে যে এখন কিছু মুনাফিকি সাতক্ষীরাতে ঢুকেছে। আজকে আমি ফ্লাইট টিকিট করেছি, প্রোগ্রামে আসবো আমি। তবে আজকের প্রোগ্রাম নিয়ে এখন একটু কথা বলছি যে আজকে যে প্রোগ্রামটা ছিল সাতক্ষীরা কলারোয়াতে, আমি পোস্টার দিয়েছিলাম আমার পেজে। তো যাই হোক, সেই প্রোগ্রামটা আমি নিয়েছি তখন আমি জানি যে প্রোগ্রামটা যশোরে হবে। তো এরপর আমি অল্প যে আজকে আসার আগে জানতে পারলাম যে প্রোগ্রামটা সাতক্ষীরা হবে। তো যাই হোক, যশোরের পরে হচ্ছে সাতক্ষীরা। তবে যশোর আর সাতক্ষীরার ভিতরে আমি যশোর যেরকম আমি আসছি, কখনো কোনোদিন ঝামেলা হয় নাই, খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে গেছি। আর সাতক্ষীরা যাওয়ার পরে যেমন আমার ঝামেলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করলো,
এখন আমার যে প্রোগ্রামটা ঝামেলা হয়েছিল সেই প্রোগ্রাম নিয়ে অনেক আগেই লাইভ দিয়েছিলাম বা বলেছিলাম, কথা বলেছিলাম। তো এখন যে প্রোগ্রামটা ঝামেলা হয়েছিল সেই প্রোগ্রামটা কেন ঝামেলা হয়েছে সেটা বলছি। একটা প্রোগ্রামে 8টায় আমাকে দিবে, সেই প্রোগ্রামটা আমি 2টা প্রোগ্রাম রাখলাম। তো একটা প্রোগ্রাম থেকে 5,000 টাকা অ্যাডভান্স করলো। আমি সাতক্ষীরা আসবো, ঢাকা থেকে সাতক্ষীরা 5,000 টাকা অ্যাডভান্স 10 মাস আগে, কিন্তু আজকের প্রোগ্রামের কথা বলছি না, এটা ওই যেই প্রোগ্রামে আগের বার ঝামেলা হলো ওই প্রোগ্রামের কথা বলছি। তো ওই প্রোগ্রামে আমি আসবো কিভাবে? সাতক্ষীরা তো গ্যাস না, এটা সিএনজি, আমাদের কাছে সিএনজি বা এলপিজি হয়। এলপিজি তো আমাদের সাধারণ সিএনজি বেশি হয়। তো এখানে আসতে তেল লাগে, তেলের তো 17,000 টাকা তেলই লাগে। এরপরে কথা হচ্ছে এখন যাই হোক, এরপর আসলাম। তো যে প্রথম যে প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামে টাইম হলো 8টায়, তারা দিল 10টায়। তো 10টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত বয়ান শেষ করে, এরকম হবে 11টা 11:30 আনুমানিক, এখন পরিপূর্ণ খেয়াল নেই। তো আচ্ছা মনে করেন যে 10টায় বয়ান দিল, তো 11টা পর্যন্ত করলাম। 8টায় দেওয়ার কথা ছিল, সেখানে 8:30 দিতে পারে, সেখানে 9টায় দিতে পারে। তো এখন যদি আরেকটা মাহফিল আছে সেখানে 10টায় বয়ান, এখানে 8টা থেকে 9:30, তো সেখানে দিল 10টায়। তো যেটা মূল মাহফিল সেখানে যাবো কয়টায়? তারা বলে 2টা মাহফিল রাখলাম কেন? 2টা মাহফিল রাখা কি নিষেধ আছে? একটা মানুষ যদি 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে কথা বলতে পারে তখন বক্তা অবশ্যই কঠোর হয়ে যাবে। এখন আসেন সামনের দিকে যাই। সে কথা হচ্ছে যে পরে ওই যে একটা প্রোগ্রামের কমিটি তারা চলে আসতো প্রথম কমিটির কাছে, মাহফিল স্টেজে চলে আসছে। আসার পরে বললো যে হুজুর আমরা ওই মাহফিল থেকে চলে আসছি, সাথে পুলিশ আসছে। দেখেন কি অবস্থা, সাথে পুলিশ আসছে। তো আমাকে বললো যে চলেন আমরা ওই মাহফিলে যাই। তো আমি মাহফিলে একটা গজল গাইলাম। গজল গাওয়ার পরে বললো যে ভাই 1 গজল হবে না, আরো 4-5টা গান। হুজুর আরো 4-5টা গান, 1 গজল মন ভরে নেই। আমি বললো মন ভরে না, আপনি দিয়েছেন কয়টায়? 8টায় দেওয়ার কথা ছিল। তো 8টায় যদি না দিয়ে আপনার যদি 10টায় দিলেন, যেহেতু এটা তো ভুল হয়েছে। এখন 10টা থেকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আলোচনা করলাম। এখন 11:30 পর আমি যেটা 10টায় আলোচনা করার কথা ছিল সেটা কি করবো? এখন 2টা-3টা মাহফিল রাখবো, সেটাও এক কমিটি মানে না। আবার এক কমিটি টাকা নেবো, সেটাও মানে, বেশি করে টাকা নেবো সেটাও মানে না। টাকার কথা বাদে দিলাম। একজন 5,000 টাকা দিয়েছে, সেটা কয় টাকাই দিছে, সেও রাগ করে কেন আরেক প্রোগ্রামে কেন আমি নিলাম। আচ্ছা যাই হোক, এরপর আমি বললাম না ভাই আর গজল গাইতে পারবো না, উঠে পড়ি গাড়িতে। আমি গজল না গিয়ে গাড়িতে উঠলাম কেন? একটা মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করার পর এরপরে কি বলে এটাকে, গজল গাওয়ার পর একটা গজল গাইলাম কেন, 4-5টা গাইলাম না, সেখানে গাড়িতে উঠলাম কেন? শুরু হলো হামলা এখান থেকে। এরপরে গাড়ি গেরাও, গাড়ি আমি নেবো কেমনে, গাড়ি নিয়ে বের হবো কেমনে? যাই হোক, এরপরে গাড়ি নিয়ে বের হতে চাইলাম, বের হতে দিল না, বরং ওই যে কমিটির লোকজন আসছিল মোটরসাইকেল নিয়ে বের হবে, তাদেরকে শুরু করলো ওরাদুর হামলা। মায়ের কাকে বলে? তো যাই হোক, আমি অবাক হলাম যে একটা পুলিশ একটা মাহফিল থেকে একটা মাহফিল আসলো, তাকেও হামলা করছে। এরপর আমার হাতে আইফোন, আমি কারোর সাথে যোগাযোগ করবো যে তার আইফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো। মানে ডাকাত কাকে বলে, আইফোনটা নিয়ে যাওয়ার চেষ্টা করলো। যে যাই হোক, আমি বলছি না যে ওর জন্য সবাই খারাপ, এটা বলছি না। তো এরপরে পরের মাহফিলে গেলাম, সেই মাহফিলে বললো যে যা পারেন ওয়াজ করে না, ওয়াজ করে আসার সময় তখন কমিটি বলবো যে আমরা খুব ভালো, এই সেই টাকা পয়সা একটা টাকা দিবে দূরের কথা, একটা টাকা মানে 1 টাকা দিল না। আমি বললাম ঠিক আছে, টাকা দেওয়ার দরকার নেই ভাই, জায়গা ভাই, টাকা দিয়ে কি করবো, জায়গা চলে গেলাম। তো চলে যাওয়ার পর আমি প্রশাসন মানে প্রথমে আসলাম থানায় আসার পর এটা মানে অভিযোগ করলাম থানায়। অভিযোগ করার পরে বললাম যে এই যে এই সমস্যাটা, এটা আপনার কিভাবে সমাধান করবেন? তো পুলিশ বললো দেখতেছি। তো এই যে দেখতেছি বললো, এটাই শেষ। আজকে এরপর লাইভ দিলাম যে এটা একটা বিচার করেন, এই যে এটাই শেষ। এখন একটা কথা হচ্ছে যে আমি একটা কথা বলছি যে বক্তা যদি বাজেট করে, তখন এই বক্তার বাজেটের কারণে আপনারা বক্তাকে না নিয়ে আসতে দিতে পারেন। আপনার বাজেটের সমস্যা, ভালো লাগে তো নিয়ে আসবেন কেন? আর যদি বাজেট করেন তাহলে চুক্তি করছেন পুরো করেন। আর যদি না করেন না, আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আমাকে আপনারা বাদ মাগরিব সময় দেন, আমাকে আমার মতো টাইম দেন, কিন্তু আমার তো টাইম দেন না। টাইম হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে কেন? আপনি মসজিদের ভিতরে একটা দিনের দাওয়াতের প্রোগ্রাম করেন, আপনি সেটা করতেছেন না। আপনি আমাকে বাদ মাগরিব বিষয় দিবেন না, আপনাকে রাত 10টায় সময় দিতে হবে। তো বুঝেন বক্তারা কেন কঠোর হবে না, বক্তারা কেন বক্তাদের মতো আপনাদের মেনে নেওয়া লাগবে? আপনারা এই 4 মাসের প্রোগ্রাম নিতে চাচ্ছেন। আচ্ছা এবার আসি, আমাকে অনেকে বলছে যে আব্দুল কাইম মিয়াজির কারণে আমি সাতক্ষীরা বয়কট করেছি। না, আব্দুল আমিন সাহেব, মাওলানা আব্দুল আমিন সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ, আমাদের খুব ভালোবাসার। তিনি আসছেন, তিনাকেও পুলিশ দিয়ে মানে ধরায় নানান রকম হেনস্থা করা হয়েছে। হাসিবুর রহমান সাহেব আসছেন, ওনাকেও নানান ধরনের হেনস্থা করা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা সাতক্ষীরাতে ঘটেছে, যার কারণে এত পরিমাণ ঘটনা ঘটার কারণে কিন্তু পরে কষ্টে এটা লিখছি সাতক্ষীরা বয়কট। তারপরে আমি আজকেও লিখে দিছি সাতক্ষীরা যাবো না ইনশাল্লাহ, আল্লাহ যতদিন চাই।
তবে শেষ কথা, এটাই হচ্ছে আমার শেষ কথা, শেষ 2-3টা কথা বলবো। এটা হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকের এই সাতক্ষীরা কলারোয়া মাহফিলে আমি ফ্লাইটের টিকিট করলাম, 2 জনের টিকিট করলাম, 9,000 টাকা 2টা টিকিটের দাম। আমি কিন্তু সে টাকা রাখি না, তারা 20,000 টাকা অ্যাডভান্স করে অ্যাডভান্সটা পাঠিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে টিকিটের টাকার বন্ধ আমি রাখি নাই কেন, যে আমি মাহফিলের আমার একটা নিয়ম হচ্ছে মাহফিল না গেলে মাহফিল অ্যাডভান্স করে মানুষ ভাড়ার জন্য টাকা দেয়, যে গাড়ি ভাড়া, তো সেই টাকাটা আমি কিন্তু রাখি না, অথবা পুরো টাকা দিলে পুরো টাকা আমি পাঠিয়ে দিই। এখন কথা হচ্ছে যে সাতক্ষীরা আজকের মাহফিলে না যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সাতক্ষীরাকে আমি ভালোবাসি যে একটা কারণে, আজকে থেকে ঘৃণা করি আরেকটা কারণে। সাতক্ষীরাকে ভালোবাসি কেন আর ঘৃণা করি কেন, সেটার জবাব আমি এখন দিচ্ছি, এই মুহূর্তে দিচ্ছি। আমি সাতক্ষীরাকে ভালোবাসি এই জন্য যে সাতক্ষীরাতে জামাত ইসলামী আন্দোলনের লোক প্রচুর ছিল, আছে এখনো। তবে একটা কথা হচ্ছে সাতক্ষীরাতে কিছু নামধারী ভণ্ড সিন্নিখুর, কিছু বেদাতি, কিছু মাজার পূজারী, খাট পূজারী আছে, বাবা পূজারী আছে, বাবার পা পূজারী আছে, শিরিক, যারা শিরিক দিয়ে দেশটাকে চালায়, এরকম কিছু ভণ্ড আছে যারা আজকে আমার বিরুদ্ধে পোস্ট করলো। কি পোস্ট করলো? যে সাতক্ষীরা সে আসবে, দেখে নিব। একটা মানুষ একবার বয়কট করে আমার ফিরেও আসতে পারে। কেন ফিরে আসতে পারে? যেরকম আমি ফিরে আসবো, আমি সাতক্ষীরা বয়কট করেছি, তবে ফিরে আসবো সেদিন যেদিন এই কঠোরপন্থী, এই আলেম বিরোধী, এই সিন্নিখুর, এই বেদাতীদের বিচার হবে, সেদিন আমি আসবো ইনশাল্লাহ। আপনি বলতে পারেন যে তোমার সাতক্ষীরা আসার দরকার নাই, না আসলে নাই। হ্যাঁ, আমি কোথায় যাব না যাব আমার রিজিক তো আল্লাহ লিখে রেখেছেন। তবে সাতক্ষীরাকে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর কসম করে বলছি, সাতক্ষীরাকে আমি বাংলাদেশের 10টা ভালোবাসার জেলা থাকলে এটা আমার একটা ভালোবাসার জেলা ছিল। এই সাতক্ষীরাকে আমি ডাইরেক্ট বয়কট তখনই করেছি যখন দেখলাম এতগুলো ঝামেলা হওয়ার পরে একটার বিচারও কোনো থানা থেকে করা হলো না, একটা বিচারও কোনো আলেমরা করলো না। আজকে আমি মাহফিলে আসবো, মাহফিলে বাধা দেওয়ার জন্য মনে করেন একটা গ্রুপ, 50 জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, গাড়িতে হামলা করবে, আমাকে হামলা করবে। অথচ তারা যখনই আমাদের মাহফিল কেন্দ্রিক এমন কোনো ঝামেলা হয়, তখন এটা সমাধানের জন্য কাউকে পাওয়া যায় না, এই গ্রুপ পাওয়া যায় না। গ্রুপ পাওয়া যায় কোন জায়গায়? মানুষ পাওয়া যায় কোন জায়গায়? মানে মাহফিলে আসবে বাধা দেওয়ার জন্য লোক পাওয়া যায়। কিন্তু আমি একটা মাহফিলে গিয়ে বিপদ পড়লাম, বিচার দেব, তখন বিচার করার মতো, সমাধান করার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যার কারণেই বাংলাদেশে অনেক আলোচক এই পর্যন্ত বিপদে পড়ার পর লাইভ দিল, থানায় গেল, বিচার কিন্তু পেল না। তো বিচার যদি না পায়, হামলার জন্য লোক পাওয়া যায়, সমাধান করার জন্য লোক যদি না পাওয়া যায়, তখন সে এটাই ভেবে নেবে যে একবার গেলাম, 2বার গেলাম, এতবার ঝামেলা, এত আলেমের সাথে এক জায়গায় ঝামেলা, তো সেখানে যাবো না। আমাকে অনেকে বললো যে ঢাকা বয়কট করেন। কেন ঢাকা বয়কট করবো? ঢাকা দেখলাম যে আব্দুল কাইয়ুম মেজি সাহেবের সাথে ঝামেলা হয়েছে। তাহলে এরকম যদি হয়, আমার সাথে তো ঢাকায় কোনো প্রোগ্রাম ঝামেলা হয় নাই, আমি কেন করবো? আমি সাতক্ষীরা প্রোগ্রাম বয়কট করার কারণ হচ্ছে যে আমার সাথে একবার ঝামেলা হয়েছে, সেটার বিচার কেউ করে নাই। সাতক্ষীরাকে আমাকে তোমাকে এত ভালোবাসি, তুমি সাতক্ষীরাকে বয়কট করলাম মানে কি? আর আমাকে এত ভালোবাসেন, ওই যে তালাতে যে বিপদে পড়েছিলাম, ওই বিপদের সময় তো একটা মানুষ আমার পাশে সাহায্য করতে এগিয়ে আসেন নাই। আজ থেকে প্রায় 1 বছর আগে আমাকে বলেন পাশে আছে, কই পাশে আছেন? আমাদের দেশের ভিতরে সমস্যা হলো হুজুর বাঙালি বেশি। মাহফিলে গেলাম, বলি যে মনে করেন একটা কথা, মামুল হক সাহেবের কথা বলি, মামুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি হামজা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক মাদানি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কই? মামুল হক সাহেব জেলে গেল, আমির হামজা জেলে গেল, রফিক মাদানি জেলে গেল, কেউ তো জেল ভাঙতে যান নাই। আল্লামা সাইদি সাহেবের পাশে আছি, কেউ তো 1 কোটি মানুষ যদি জেলের সামনে দাঁড়া যেতেন, জেল আজকে ভেঙে ফেলবো, আল্লামা সাইদি সাহেবকে বের করবো। কই? কেউ তো বের করতে পারলেন না। তার মানে আমরা মুখে যত বলি উড়াই, লিখে ফেসবুকে লিখে যত বলি উড়াই, এগুলো কিন্তু আমাদের বাস্তবতা না, আল্লাহি আমাদের বাস্তবতা না। আচ্ছা যাই হোক, তো আজকের এই মাহফিলে আমি আসতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্যই যে আপনারা এই সন্নি নামের ভণ্ড যেগুলো দেখায় সন্ন্যত, তা আসলে ভণ্ডামি করে। এদেশে এই মাজার পূজারীরা চায় না যে আমি এমনি জাদুতে আক্রান্ত, এরপরে এই মাজার পূজারীরা চায় না যে আমি মাহফিলগুলো করি। আজকে যে আমার বিরুদ্ধে পোস্ট দিল সাতক্ষীরায়, কারা দিল বলেন? আমি কমিটির কাছে পোস্ট দিয়েছি, যে কারা দিয়েছে, মানে সিন্নিখোর এবং মাজার পূজারী দিয়েছে। এখন আমার শেষ কথা হচ্ছে যে সেদিন আমি সাতক্ষীরা আসবো ইনশাল্লাহ,
যেদিন এই সিন্নিখুর, এই বেদাতিরা, এই ভণ্ডগুলো সাতক্ষীরা থেকে বয়কট হবে ইনশাল্লাহ। আমি সাতক্ষীরা বয়কট করছি সেই পর্যন্ত যেই পর্যন্ত আন্দোলনের কর্মীরা এই সিন্নিখুরদের বিচার করবে না। যেদিন থেকে বিচার কায়েম হবে সাতক্ষীরায়, সেদিন থেকে অবশ্যই আমি সাতক্ষীরা আসবেন। সাতক্ষীরা কেন, সারা পৃথিবীতে আমি করবো। কারো বাপের ক্ষমতা নেই যে আমাকে ঠেকাবে, কারো বাপের ক্ষমতা নাই। আজকে আসি নাই কেন? এই জন্য আসি নাই যে আমি মনে করেছি আমার জীবনের দাম বেশি, আমার আরো প্রোগ্রাম আছে, আরো মাহফিল আছে, আরো কথা বলতে হবে, আরো অনেক কথা বলতে হবে, সেখানে যাবো, সেই জন্য আসি নাই। আমি হুঁশিয়ার থাকা তো আমার দরকার। তবে কথা হচ্ছে একদিন না একদিন সাতক্ষীরা আমি আসবো ইনশাল্লাহ। সেদিন সাতক্ষীরা আমি ইতিহাস তৈরি করবো ইনশাল্লাহ। বাংলার জনগণকে আমি সেদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সাতক্ষীরায় আমার পা পড়বে ইনশাল্লাহ। তবে সেটা হবে এই ভণ্ড বেদাতি, এই শুধুমাত্র নামে সুন্নি, এই মাজার পূজারীদের বিচার হওয়ার পর আমি এই সাতক্ষীরা আসবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীরা আমাকে সাতক্ষীরায় নিয়ে যাবে ইনশাল্লাহ। এদেশে আমি সাইদি সাহেবের জন্য এবং জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মানুষদের জন্য সাতক্ষীরা আমি এসেছি এতদিন, এখনো সাতক্ষীরাকে ভালোবাসি, আগামীতেও আসবো। সাতক্ষীরার বয়কটের কথা আমি শেষ মুহূর্তে আবার বলছি। কিছু সিন্নিখুর, বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, বিশেষ করে আজকে সকালে যারা আমার বিরুদ্ধে পোস্ট করেছে, এরকম কিছু সিন্নিখুরদের জন্য আজকে আমি আসি নাই, তবে আসবো। বয়কট সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে না। প্রিয় সাতক্ষীরাবাসী, কেউ মনে কষ্ট নেবেন না। আমি আজকের এই আমার সাতক্ষীরা বয়কট লিখেছি, টুইটার ডিলিট করেছি আমি, একমাত্র আপনারা কষ্ট পেয়েছেন। সাতক্ষীরা অনেকেই আমার সাথে যোগাযোগ আছে, আপনি কল্পনা করতে পারেন কত ভালো সম্পর্ক আমার সাথে। তবে সেদিন আমি মাহফিল থেকে যাওয়ার পথে আমি বিচার দিলাম আপনাদের কাছে, যেহেতু বিচার হলো না, কষ্ট পেয়েছি। আপনারা আমাকে ভালোবাসেন, আমার উপরে হামলা করবেন, আপনি বিচার করবেন না? অবশ্যই বিচার করতে হবে, আমাকে নাহলে ভালোবাসেন কেমনে? এই জন্য ভালোবাসার ভালোবাসা এটা একটা প্রকাশ, বহির প্রকাশ ঘটাতে হবে ইনশাল্লাহ। সেই দিন সামনে আসছে। বিশেষ করে একটা কথা বলতে চাই, এখনো এই দেশে কিছু সিন্নিখুর মাজার পূজারীরা এখনো হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে। এই কথাগুলো যারা বলছে, ডক্টর ইউনূস সাহেব সহ দেশের উপদেষ্টা, দেশের প্রত্যেকটা প্রশাসনদের কাছে আমি বলবো যে এদেরকে গ্রেফতার করেন। এতদিন পর্যন্ত স্বৈরাচারের পা চেটেছে যারা, স্বৈরাচারের পা চেটে চেটে, বিভিন্ন ওসির পা চেটে চেটে, বিভিন্ন কি বলে এটাকে, এমপি মন্ত্রীর পা চেটে চেটে, মানে আমি কি বলবো, আমাকে অনেকে বলে তুমি তো চাচ্ছ। হ্যাঁ, আমি মাঝে মধ্যে বিভিন্ন এমপি মন্ত্রী মাহফিলে ছিল, জায়গাতে আমি যথেষ্ট ভালো ব্যবহার করেছি, এটা একটা। আরেকটা হলো আমার এমপি আমার দুলাভাই, আমার এমপি আমার বড় ভাই, আমার এমপি আমার নেতা, আমার এমপি আমার খেতা, এরকম যারা করেছে এদের গ্রেফতার আমি চাই, এদের কঠোর বিচার আমি চাই। শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে যারা বলেছে, যারা আমির হামজা সাহেবের বিরুদ্ধে বলেছে, যারা মামুনুল সাহেবের বিরুদ্ধে বলেছে, যারা আল্লামা সাইদির বিরুদ্ধে বলেছে, এদের বিচার কেন এখনো বাংলা জমিনে হয় না? এদের বিচার আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। এবং আরো কিছু কথা আছে ইনশাল্লাহ, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সেই কথাগুলো আমি বলবো। এবং আবারও বলছি, সাতক্ষীরার জমিনে আমি আসবো ইনশাআল্লাহ। আজ নয় কাল সাতক্ষীরার জমিনে আমি আসবো ইনশাআল্লাহ। তবে যারা কি বলে তাকে, যারা আলেমদের বিরোধী, আমাকে অনেকে বলেছেন আমি না গেলে আপনারা খুশি হবেন। আমি না গেলে নয়, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা আলেম যাক। দিন দাওয়াত দিবে কারা? হ্যাঁ, আমি এটা মনে করি যে আপনাদের এলাকার যদি কোনো ইমাম সাহেব খতিব সাহেব থাকেন, আপনার এলাকার আলেম আপনার এলাকায় আলোচনা করবে, তাতে তো আমার কোনো বাধা নাই, আমার আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, আমি তো আমার জায়গায় ভালো আছি। যাদের মাহফিল কম তাদেরকে মাহফিলের দাওয়াত দেন। আমার তো মাহফিল করতে কষ্ট হয়ে যাচ্ছে, তো যারা করছে তাদের, যাদের মাহফিল কম তাদেরকে দাওয়াত দেন। দিনের কথা সবারই বলা দরকার, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সবারই বলা দরকার। এখন কথা হচ্ছে যে আপনারা আমি না যাওয়াতে যদি এরকম মনে করেন তুমি এসে কি করবা, তুমি অমুক সমুক, বা তুমি না আসলে আরো ভালো, সমস্যা নেই। তবে আমি এটা মনে করি যারা আমাকে দাওয়াত দিচ্ছে তারা তো তারা বুঝতেছে যে আমার মাধ্যমে কিছু হলে উপকার হতে পারে, সেই কারণে তারা আমাকে দাওয়াত দিচ্ছে। আমার মাধ্যমে যে কোনো উপকার হচ্ছে তা তো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাধ্যমে দিনের দাওয়াত করাচ্ছেন, দিনের খেদমত করাচ্ছেন, যাচ্ছি। মানুষ বলছে যে আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ শুনে নামাজি হচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া। সুতরাং সবাই যে আমার পক্ষে থাকবে তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোক ছিল, হ্যাঁ ছিল, তাহলে আমার বিরুদ্ধে থাকবে।
এটাই বাস্তবতা। কোরআনের পক্ষে বলার কারণেই আমি মনে করি আজকের এই সিন্নি খুরগুলা, আজকের এই যেগুলা মাজার পূজারি, কবর পূজারি, এগুলো আজকে আমার বিরুদ্ধে পুশ করে আজকে আমাকে সাতক্ষীরা বাধা দিয়েছে। তবে সাতক্ষীরার জমিনে আমি পা রাখবো এবং এই সাতক্ষীরার জমিনেই ইনশাল্লাহ বাংলার জমিনে একদিন না একদিন এই মাজার পূজারি, এই ভণ্ডদের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ। তবে একটা কথা হচ্ছে, আমাকে বলে লেখাপড়া করো, লেখাপড়া আমাকে বলছে। আমি মাস্টার্স কমপ্লিট করে আমি এখন একটা মাদ্রাসার চেয়ারম্যান, আমাকে বলছে লেখাপড়া করো, লেখাপড়া। আরে বাবা, কত যুবক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তারা 18 বছর 19 বছর বয়সে তারা ইসলামের দাওয়াত দিয়েছেন। আর আমার বয়স 24, আমার বয়স 24 বছর। আমাকে বলছে লেখাপড়া, লেখাপড়া। কি লেখাপড়া করবো? আমি কি লেখাপড়া করতে মরেই যাবো আর দাওয়াত দিব না? হ্যাঁ, যা পড়বো তা মানুষকে শোনাবো, তাই দাওয়াত দিব। আমি একটা হাদিস পড়েছি, মনে করেন যে আমি পড়লাম যে একটা নামাজের হাদিস পড়লাম, কিয়ামতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসেবে হবে। তো এটাই আমার কথা হচ্ছে, এটাই আমি দাওয়াত দিব। আমি যতটুকু জানি ততটুকু আমার পৌঁছে দেওয়া। অনেক জানলাম, পৌঁছে দিতে পারলাম, হলো না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি যা শিখবো তা শিখাবো, তাহলে আমি উত্তম হতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে সাতক্ষীরার এই বিষয়গুলো আমি খোলাসা করার জন্য এসেছিলাম লাইভে। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাতক্ষীরাবাসী, একদিন খুব, আমি মনে করি খুব অল্প সময়ের ভিতরেই আমি সাতক্ষীরা আসবো ইনশাআল্লাহ। বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আমি বয়কট সাতক্ষীরা বলেছিলাম, অনেকেই রাগ করেছে। আমি তাদের কথাই আমি বলছি, আপনারা দোয়া করেন সাতক্ষীরা বয়কট, এই কথা আমি ফিরিয়ে নিলাম। ফিরিয়ে নেওয়ার কথাও আছে কিন্তু। তবে কথা হচ্ছে, বয়কট সাতক্ষীরা বলেছিলাম একটা কারণে, সেটা আপনারা জানেন না। বয়কট সাতক্ষীরা বলেছিলাম এই কারণে, মাজার পূজারি, খাট পূজারি, কবর পূজারি, নামধারী সুন্নি এবং যারা হক্কানি আলেমদের বিরুদ্ধে করে তাদের জন্যই। তারা আজকে খুব খুশি হয়েছে। আবার যেদিন তাদের বিচার করতে পারবো এই কবর পূজারি, এই নামধারী সুন্নি ভণ্ডদের, সেদিনই আবার সাতক্ষীরা আমি ঢুকবো ইনশাআল্লাহ। যে কারণে সাতক্ষীরা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই কারণ এটা যখন শেষ হয়ে যাবে, এটা যখন একটা বিচার হবে, আমি সেই দিন ঠিকই আবার সাতক্ষীরা ঢুকবো ইনশাআল্লাহ। কেন সাতক্ষীরা ঢুকবো না? সাতক্ষীরা বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মী, হাজার হাজার লাখ লাখ কর্মী আছে, এখানে অবশ্যই আমার যেতে হবে ইনশাআল্লাহ। এখানে আল্লামা সাইদি সাহেবের, এখানে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির ভালোবাসার হাজার হাজার লোক আছে, সেখানে আমি যাবোই ইনশাআল্লাহ। এই জন্য কেউ মন খারাপ করবেন না, কেউ মন খারাপ করবেন না। আমার শুভাকাঙ্ক্ষীরা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ। আমি আসবো সাতক্ষীরা ইনশাআল্লাহ, আজ নয় কাল। তবে যে কারণে আসতে পারিনি, সকাল থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে একটা গ্রুপ, ওই সিন্নিখুরের গ্রুপ, ওই মাজার পূজারি, ওই কবর পূজারি গ্রুপগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আমি যেন না আসতে পারি, আমি না আসতে পারলেই তো তারা তাদের সিন্নি খাওয়াটা চালু করতে পারবে, কবর পূজা চালু করতে পারবে, শিরিক চালু করতে পারবে, ভণ্ডামি চালু করতে পারবে। কারণ আমি তো শিরিকের বিরুদ্ধে বলি, আমি তো ভণ্ডামির বিরুদ্ধে বলি, আমি তো কোরআনের পক্ষে বলি। সারা জীবন বলে যাবো ইনশাআল্লাহ। এই জবান কোরআনের পক্ষেই থাকবে সারা জীবন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 সেকেন্ড কোরআনের বিরুদ্ধে যাবে না। কোন জেলা, কোন থানা, কোন গ্রামকে টার্গেট করে কোনদিন কথা হবে না ইনশাআল্লাহ। যখন ভয় করে বলেছি, তখন কারণ বুঝতে হবে আপনাদের। সাতক্ষীরায় কোনো ঝামেলা হলে তখনই গিয়া প্রতিবাদ করতে হবে। একটা আলেমে একটু দোষ থাকতেই পারে, বা বড় দোষ থাকতে পারে, সেটার জনগণ সে আলেমকে কষ্ট দিতে পারে না। অবশ্যই সেটার বিচার হওয়া দরকার ছিল। আব্দুল কাইম মেজর সাহেব বলতে, আব্দুল্লাহ আমিন সাহেব বলতে পারেন, এম হাসিবুর রহমান সাহেব বলতে পারেন, বা আমার বেলায় বলতে পারেন। একটা বিচার তো হয় নাই, কষ্ট পেয়ে সেই কথা লিখেছিলাম, সেই কথা ফিরে নিলাম আজ লাইভের মাধ্যমে। বয়কট সাতক্ষীরা কথা ফিরে নিলাম। আমি সাতক্ষীরা আসবো ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত দিতে আসবো ইনশাআল্লাহ। তবে ভণ্ড, সিন্নিখুর, কবর পূজারি, মাজার পূজারীদেরকে উৎখাত করতে আমি সাতক্ষীরা আসবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।